বাংলাদেশের অন্যতম এবং অত্যন্ত প্রভাবশালী একটি দল বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান এবং ভবিষ্যৎ কি, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনাটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই দলের নেতৃত্বে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিলেন। 1975 সালে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, শেখ মুজিবুর রহমান হত্যার পরে এই দল বাংলাদেশ আওয়ামী লীগ অনেকটাই আন্ডারগ্রাউন্ডে চলে যান। এরপর জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। জিয়াউর রহমান ক্ষমতাভার গ্রহণ করার পরে উনি যখন বহুদলীয় গণতন্ত্র চালু করেন, তখন শেখ হাসিনা বিদেশ থেকে বাংলাদেশে আসার সুযোগ পান। শেখ হাসিনা যখন বাংলাদেশে আসেন, বাংলাদেশে এসে এই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির পদটি গ্রহণ করেন। এরপর বাংলাদেশের রাজনীতিতে বহুবার ক্ষমতার পালাবদল হয়েছে। 2009 সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেছিলেন, 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই বাংলাদেশ নামের রাষ্ট্রটি এই শেখ হাসিনা স্বৈরাচার দেশের জনগণকে জিম্মি করে, জনগণের কণ্ঠ রোধ করে, আমি ডামি নির্বাচন করে, সেই সব নির্বাচনে জালিয়াতি করে নিজে নিজে ভোটে জিতে রাষ্ট্র পরিচালনা করেছে। বাংলাদেশটা শেখ হাসিনা 15টা বছর এমনভাবে শাসন করেছে, সারা বাংলাদেশ এই স্বৈরাচার শেখ হাসিনা জিম্মি করে রেখেছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব বলতে কোনো জিনিস ছিল না, ভারতের কাছে বিলিয়ে দিয়েছিল। বাংলাদেশের মানুষের ভিতরে একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল। হত্যা, গুম, খুন এবং হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এমন কোনো অপরাধ নেই যে শেখ হাসিনা সেই অপরাধ করেন নাই। এক পর্যায়ে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে আসে। অবশেষে 2024 সালের জুলাই মাসে স্বৈরাচার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন গড়ে তোলেন। কিন্তু কে জানে এই কোটা বিরোধী আন্দোলনই স্বৈরাচার শেখ হাসিনার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে। একসময় এই সাধারণ ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনই স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের রূপ নেয়। দেশের সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ, বৃদ্ধ, যুবক, বুড়ো এবং ছোট ছোট শিশুরা পর্যন্ত এই আন্দোলনে যোগ দেন। এই সাধারণ মানুষের আন্দোলন দমানোর জন্য স্বৈরাচার শেখ হাসিনা হেন কোনো অপরাধ নেই যে তিনি তা করেন নাই। এই আন্দোলন দমানোর জন্য স্বৈরাচার শেখ হাসিনা পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়েছেন, বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবিকে লেলিয়ে দিয়েছেন, নির্বিচারে গুলি করার অর্ডার দিয়েছেন এই স্বৈরাচার শেখ হাসিনা। এসব পুলিশ বাহিনী, বিজেপি যখন সাধারণ মানুষের বুকে নির্বিচারে গুলি চালাচ্ছিল, তবু এই স্বৈরাচার শেখ হাসিনা ইস্তেফা দিতে তৈরি ছিলেন না। এক পর্যায়ে বহু হতাহতের পরে যখন বুঝতে পারলেন যে এইসব পুলিশ বাহিনী আর বিজেপি এই আন্দোলনকে কোনোভাবেই দমাইতে পারবেন না, এই আন্দোলনকে দমানোর জন্য শেখ হাসিনা অবশেষে যখন নিরুপায়, তখন তিনি অর্ডার দিলেন বাংলাদেশ র্যাবকে অর্ডার দিলেন হেলিকপ্টার দিয়ে মানুষকে গুলি করে নির্বিচারে হত্যা করার জন্য। কিন্তু তবুও বাংলাদেশের মানুষ দমিয়ে যায় নাই, আন্দোলন থেকে এক চুলো নড়ে নাই, বরং আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা নিরুপায় হয়ে যখন বুঝতে পারলেন এই আন্দোলন পুলিশ, র্যাব আর বিজিবিকে দিয়ে দমানো সম্ভব নয়, তখন বাংলাদেশ সেনাবাহিনীকে রাস্তায় নামালেন। স্বৈরাচার শেখ হাসিনা চেষ্টা করেছিলেন বাংলাদেশ আর্মিকে দিয়ে এইসব আন্দোলন দমিয়ে দিবে। যখন বাংলাদেশের জনপ্রিয় দেশপ্রেমিক আর্মিরা এসব সাধারণ মানুষের বুকে গুলি চালাতে অস্বীকৃতি জানায়, ঠিক তখন স্বৈরাচার শেখ হাসিনা ইস্তেফা দিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের এমন পরিস্থিতি যে কেন্দ্র থেকে শুরু করে
তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা নেতা কর্মী এবং এদের সংগঠন ভেঙে চুরমার হয়ে যায়। একটি রাজনৈতিক দল টিকে থাকে তার তিনটি স্তম্ভের উপরে: এক, জনসমর্থন; দুই, শক্তিশালী সংগঠন; তিন, নেতৃত্ব। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এই তিনটি স্তম্ভই ভেঙে চুরমার হয়ে গেছে। বাংলাদেশে এই তিনটি স্তম্ভের কোনো অস্তিত্ব খুঁজে পাইবেন না আওয়ামী লীগের। অবশেষে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি মধ্যবর্তী সরকার বাংলাদেশে গঠন হয়। সেই সরকার 1 বছর 6 মাস দেশ পরিচালনা করার পরে একটি নির্বাচনের আয়োজন করেন। এর আগে বাংলাদেশের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি অধ্যাদেশ জারি করেন সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে। সেই অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগকে গণহত্যার দায়ে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করেন। নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করে রাখেন। সেই নির্বাচনে বিএনপি এবং জামায়াত অংশগ্রহণ করেন। বর্তমানে বিএনপি আর জামায়াত বাংলাদেশের প্রথম এবং দ্বিতীয় সারিতে এই দুটি দল অবস্থান করতেছে। এরপর অনেক প্রতীক্ষার পরে একটি নির্বাচনের আয়োজন করেন আমাদের মধ্যবর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই নির্বাচনের আগে জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গাতে ঘোষণা দেন যে তাদের নিজ দল ক্ষমতায় আসলে আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। আমার মতে সেই ঘোষণাগুলো হয়তো আওয়ামী লীগের ভোট টানার জন্যই এসব ঘোষণা দিয়েছিলেন বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা। বিএনপি এবং জামায়াতের নেতাদের এসব ঘোষণা শোনার পরে হয়তো স্বৈরাচার শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনের মধ্যে একটু আশার আলো জেগেছিলেন। এরপর বাংলাদেশে বহুল প্রতীক্ষিত একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করলেন। কিন্তু 2 দিন আগে বাংলাদেশ জাতীয় সংসদে একটি অধিবেশনে মধ্যবর্তী সরকারের সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে যে অধ্যাদেশটি জারি করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন সরকার সেই অধ্যাদেশটি শাস্তির বিধান রেখে সংসদে বিল আকারে পাশ করেছে। এরপরেই বাংলাদেশ আওয়ামী লীগের আসমান ভেঙে মাথায় পড়ে। বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বুক ভরা আশা ভেঙে চুরমার হয়ে যায়। এরপরে প্রশ্ন উঠতে পারে, এত কিছুর পরেও কি আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা হত্যা, গুম, খুন এবং দুর্নীতির সাথে জড়িত তাদের বিচার করা সম্ভব, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের বিচার করে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে মুছে ফেলা অসম্ভব। এটা কোনো দিনও সম্ভব নয়। আওয়ামী লীগ ফিরবে, কোনো না কোনো দিন ফিরবে। হয়তো আপাতত আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে আছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশ থেকে মুছে ফেলা সেটা একেবারেই অসম্ভব। ইতিহাস বলে এই কথা। স্পেনে ফ্রান্সিসকোর মৃত্যুর পরে তার একদলীয় শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, কিন্তু তার দলীয় সমর্থকরা, তার নেতারা একটি গণতান্ত্রিক দলে ঢুকে পড়ে। পরবর্তীতে তারা নতুন দল গঠন করে রাজনীতিতে ফিরে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে নাৎসি বাহিনীর পতন ঘটে, কিন্তু পরবর্তীতে সেই দলের সমর্থকরা নতুন রাজনৈতিক দল গঠন করে আবার রাজনীতিতে ফিরে আসে। সেই ইতিহাসও আছে। ইন্দোনেশিয়াতে সুহার্তো পতনের পরে তার সমর্থকরা আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতিতে ফিরে আসে, এই ইতিহাসও আছে। চিলিতে পিনোশের স্বৈরশাসনের পর তার দল নতুনভাবে তার সমর্থকরা আবার ফিরে আসে। দল হিসাবে আপনি আওয়ামী লীগের বিচার করে বাংলাদেশে কতদিন দমিয়ে রাখবেন? হয়তো 5 বছর, 10 বছর কিংবা 30 বছর। 30 বছর পর হলেও বাংলাদেশ আওয়ামী লীগ আবার নতুন রূপে ফিরবেন, হয়তো নতুন নেতৃত্বে ফিরবেন। হয়তো আওয়ামী লীগ নামে না ফিরলেও
হয়তো অন্য কোনো নতুন নামে ফিরবেন। এটাই বাস্তবতা, এটাই ইতিহাস। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you for watching my video.